সাগরে মনের মানুষ কাঁচা সোনা কাঞ্চা সোনা। ভালো লাগলো। আই লাভ ইউ মাই ভ্যালেন্টাইন। মাই গড, থ্যাংক ইউ। ও মানে দ্বিমত নেই, নিঃসংশয় 1000%। তুই আমার বহু সুন্দরী ভাই, এটা আমি প্রাউডলি বলি। হ্যাঁ, আমি পাশে হাঁটলে একটু বিউটি অ্যান্ড দ্য বিস্ট মনে হয়, কিন্তু সেটা বড় কথা না। আমি খারাপ দেখতে না, তুমি হচ্ছে বিউটি উইথ ব্রেন। সত্যি কমপ্লিমেন্ট দাও তোমরা। কিন্তু সত্যি কথা মানে না, মানে কৃষ্ণি এসে না আমাদের জীবনটা একটা 180 পরিপূর্ণ করে দিয়েছে, 180 টার্নও করে দিয়েছে। ওকে 14 বছর ধরে এগিয়ে নিয়ে গেছে, যেখানে কোনো চাওয়া পাওয়া ছিল না, যেখানে কোনো স্বার্থ ছিল না, যেখানে কোনো কি বলবো ব্ল্যাকমেল ছিল না, নিখাত ভালোবাসাটাই ছিল। এত সেদিন চৈত্র মাস তোর চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। হচ্ছে যারা কটাক্ষ করছে আমি তাদের খাই পড়ি না, আর তারা আমার সংসার চালায় না, তারা আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করে না, আমার বাচ্চার তোমার হাগিস থেকে শুরু করে যা যা কিছু করে না, ডক্টরের বিলটাও দেয়নি। এবং সেই আর আমি যার সাথে থেকেছি সেই মানুষটা তো আমায় কোনোদিন কটাক্ষ করেনি। তার যখন তোমার কথাতেই যদি তৃতীয়বার বিয়ে করতে সে সাবলীল হয়েছে, তার দুবার এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সে গেছে, তো মানুষের ডিভোর্সি মানুষকে কথা বলা খুব সহজ, আমরা খুব জাজমেন্টাল, কিন্তু সে যে নৌকোয় আছে সেই নৌকোর ফুটো দিয়ে কতটা জল বইছিল বা সেদিন কি হয়েছিল সেটা কেউ জানতে চায় না। তাই ও যদি আজকে আমারও দোষ থেকে থাকে, কোনো কারণে সম্পর্ক ওয়ার্ক করলো না, শটাং কিন্তু আঙুলটা ওর দিকে তুলে দেবে, যে কারণ তুমি ও বাবা তৃতীয়বারে বিয়েটাও টেকাতে পারলে না। কিন্তু দেখলেই না হয়তো আমিও সেখানে সেই দোষে দোষী। কিন্তু আমাদের রাগ পোষাপোষির কোনো ব্যাপার না, আমার যখন রাগ হয় গোটা বাড়িটা থমথমে হয়ে যায়, জিজ্ঞেস করো। আয়লা আসে, আমফান আসে, সবাই চুপ, কৃষ্ণি চুপ করে দেখে যেটা কি হচ্ছে। কৃষ্ণি তখন খিদে পেলেও বোধহয় কাঁদে না। কৃষ্ণি এখন দেখ বহুত হয়ে গিয়া, অনেক হয়ে গেছে ভাই, অনেক ভদ্রতা শিক্ষা শালীনতা নিয়ে অনেকক্ষণ নিয়েছি, বাস কাফি হয়ে গিয়া, মানে নির্দোষ অবস্থায় কাফি। তখন যখন সে ভোকাল হয়, সে তখন পারিপার্শ্বিকতা বা পুরো পরিবেশটা তাকে সর্টেড করে দেয়। কিছুটা সময় তো বন্ধুত্বই ছিল, অনেক আমার দিক থেকে ভালোবাসা ছিল, আমি একটা বিবাহিত পুরুষকেই ভালোবেসেছিলাম, বলতে কোনো দ্বিধা নেই আমার, কিন্তু আমার চাওয়া পাওয়া ছিল না। তো সেটা হচ্ছে, হ্যাঁ সেটার জন্য আমি দেখেছি আমার কাছে কাঞ্চন খোলা খাতার মতো, তাই আমি কান দিয়ে দেখি না, আর আমি ভবিষ্যতে কালের বিচার করি না, আমি বর্তমানে বিশ্বাস করি। আমার কাছে মনে হয় ওর ভালোটাও আমি নিয়েছি, খারাপটাও আমি নিয়েছি, তো সেইটাকে নিয়েই আমি একটা মানুষের সাথে ঘর বেঁধেছি। আমি একটা ঘর, আমি যখন নার্সিংহোমে পুচকুটাকে ব্রেস্ট ফিড করাচ্ছি, তখন কাঞ্চন দেখি এরম করে তাকিয়ে হাসলো। এবার আমি খুব দেখো একটা অপ্রস্তুতকর ঘটনা, তুমি হাসলে কেন বাচ্চাটাকে খাওয়া, আমি ভাবছি হয়তো প্রথম তো হয়তো ওকে ঠিক করে ফিডটা করাতে পারছি না। কাঞ্চন এখনো ছবিটা তুলে রেখে দিয়েছে, মেয়ে ভীষণই শান্ত, ও ভীষণ অবজারভার, কিন্তু কিছু কিছু ওর নিডস আছে, সেগুলো তোমার চাই মানে চাই, ওটা পূরণ করতে হবে এই বয়সে। কি বলে মানে কিভাবে বোঝায়, কিছু হবে না, ওর বিভিন্ন রকমের কান্নার ভাষা আছে, মানে ঘুম পেয়েছে, মানে খিদে পেয়েছে, আবার যদি ফল, যেমন আগের দিন আমার বাড়িতে একটা সতীর্থ কাজ দেখেছি, মানে সিনেমা টিনেমা বা অনেক কিছু কাজ দেখে আমার এত ভালো লেগেছে, বা কোনো সিনেমা ফোনই করে দেয়, আমি ফোন করে দিই, ফোন করে বলি দারুণ হয়েছে, মানে আমার এর মধ্যে কোনো ছল চাতুরি থাকে না, আমার মন থেকে ভালো লাগে, ভালো অভিনয় করে আমি অভিনয় করি বলে, যে ভালো অভিনয় করে আমার মন থেকে বলে অ্যাপ্রিসিয়েশন দরকার, আমি তাকে মানে কি বলবো, মানে বাঁধনহীনভাবে বলি ভালো। পরবর্তীকালে দেখেছি সেই আমাকে জিজ্ঞেসও করলো না, বললো না, কিছুই না, আমি তাকে কিন্তু উচ্ছ্বসিত প্রশংসা করছি, আমার প্রশংসা করতে বলছি না, কিন্তু সে যদি আমার নামে দুটো গালাগালও করে, স্যার যদি সদর্থক সে বন্ধু আছে ফোন করে বলুক, হ্যাঁ ভাই কি হচ্ছে দাদা, এগুলো কি করছো, ফালতু মাথা খারাপ হয়ে গেছে, এটা বলতে পারে না। করি দেখলাম আমার নামে ধুম ধাক্কা সমাজ মাধ্যমে চারটি লিখে ফেললো, তো এগুলো আমি এনজয় করি আর কি। তারপর তো আস্তে আস্তে বড় হবে, হাঁটি হাঁটি পাপা, ওটার একটা ফেজ। সেটা আমার জীবনের থেকে কাঞ্চনের জীবনে বিশাল ভয়, কারণ কাঞ্চনের সুন্দর একটা, আমাদের যদি তুমি বাড়িতে যাও একটা পুরো সুন্দর ঝগড়াটা আমি করি, মানে আমি একটু খিচখিচ করি, জানি আমি বুঝতে পারি ও ইরিটেটেড হয়ে যায়, কারণ ও অনেক বেশি দায়িত্ব নিয়ে থাকে সত্যি, সেইখানে আমিও যদি খিচখিচ করি স্বাভাবিক। না ভুল করে গো 1000 বার সরি বলে, দিনে রোজ ভুল করছে সরি বলছি। চিন্ময়কে যদি আমায় তুমি অ্যাসেস করতে দাও, আমি প্রথম যার সঙ্গে আলাপ হয়েছিল নিতান্ত
সফট, চুপচাপ, ঠান্ডা, শান্ত, অত্যন্ত কম কথা বলা একটি মেয়ে, যাকে আমি 1 ঘন্টা অন্তর বললাম কি কথা কটা কথা একটা উত্তর দিতাম, বলতেই হতো। আমি বললাম হ্যাঁ রে তুই সারাক্ষণ রইলি, ও আমাকে কি নাম দিয়েছিল জানো? একটা কথা বল। অনেক কথা বলে। ও আমাকে কি নাম দিয়েছিল যেন, ঘুম পাগলি। না, কাঞ্চনের সামনে বুড়ি বুড়ি মিথ্যে কথা বলে চলে গেছেন অনেক কাঞ্চনের প্রাক্তন, আমি দেখেছি। কাঞ্চন সেগুলো শুনে এসে বলেছে আমায় মিথ্যে বললো, জানিস তো, তাও প্রতিবাদ করবেন, তুমি মিথ্যে কথা বললে কেন রে, সেটা জিজ্ঞেস করো। সেটা না, কাঞ্চনকে ব্ল্যাকমেল করে ঠকিয়ে কাঞ্চনকে চলে যাওয়া অনেক সহজ। কাঞ্চন সেগুলো মানে মানুষ খুব, আমি জানি না, লোকজন হয়তো ভাবতে পারে অভিনয় করে, এত বছর ধরে অ্যাঙ্কারিং করেছে কাঞ্চন, কিন্তু আদপে মানুষ চিনতে খুব ভুল করে, আমিও করি। চাহিদা কিভাবে করে, মানে শ্রীময়ীর চাহিদাটা কিভাবে হয়, একটু আসে তোমার কাছে একটু শুনি। হ্যাঁ? ও যদি না, আবদার করে শ্রীময়ীর চাহিদা খুব কম, শ্রীময়ীর আবদার চাহিদা করে না? খুব কম। এবং ওর খালি একটাই চাহিদা হলো একটু ঘুরতে, আমরা একটু বাইরে যাওয়ার পছন্দ করি। সেটা ওর বলে নয়, আমরা দুজনেই পছন্দ করি, সেইটা ওর একটা আবদার থাকে। সেইটা প্রেগনেন্সি পিরিয়ড থেকে মানে যা হয়, বিয়ের পরই প্রেগনেন্ট হয়ে যাওয়ার ফলে প্রেগনেন্সি পিরিয়ডের পর আমরা কোথাও সেভাবে যেতে পারিনি। তো সেইটা, আর এখন বাচ্চাটা এত ছোট, তাকে নিয়ে বেরোনোটাও অসুবিধে। যেতে পারিনি বলে আমার ডক্টর দেখলো যে আর মাথা ঠিক রাখা যাবে না, ওই জন্য বললো চলে যাও মালদ্বীপস, যেখানে ভরা মাসের তো 5 মাস, তখন ওই প্রেগনেন্সি নিয়ে ঘুরে এসেছি। আমাদের বেবি মুন ছিল। বেবি মুন। প্রতিটা মানুষই চায় তাদের ভালোবাসার মানুষ যেন সব সময় তাদের পাশে থাকে। যতই ঝড়ঝঞ্ঝা আসুক, এই দুটি মানুষ কিন্তু সব সময় একে অপরের পাশে থেকেছে, কখনো হাত ছেড়ে যায়নি। শুধু তাই নয়, সবসময় কিন্তু একে অপরের ঢাল হয়ে থেকেছে, একে অপরের পরিপূরক হয়ে থেকেছে। আজকে যে দুটি মানুষের সাথে আড্ডা দিতে বসেছি, তাদের কিন্তু মানে এই সবে মাত্র, মানে হাতে আর মাত্র 3টে দিন বাকি বিবাহবার্ষিকী, মানে প্রথম বিবাহবার্ষিকী 1 বছর পূর্ণ হচ্ছে। তাদের ভালোবাসা তো অটুট আছেই, শুধু তাই নয়, তাদেরকে ঘিরে রয়েছে কিন্তু তাদের ভালোবাসার সন্তান, তাদের কন্যা কৃষ্বী। এতক্ষণে বুঝে গেছেন আমি কাদের কথা বলছি। আমাদের সাথে কিন্তু আড্ডায় রয়েছে সকলের প্রিয়, মানে বহু চর্চিত এবং শক্তিশালী দম্পতি কাঞ্চনদা এবং শ্রীময়ী। হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার, অনেক অনেক শুভেচ্ছা, মানে 1 বছর পূর্ণ। প্রচন্ড ভালো আছি, প্রেমের মরশুম, একদমই প্রেমেই আছি। একদমই তাই। আচ্ছা, কাঞ্চনদাকে জিজ্ঞেস করবো প্রথম, সেটা হচ্ছে প্রেম ঠিক আছে, কিন্তু বিয়ের 1 বছর পূর্ণ, যদি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ভালোবাসার সম্পর্কটাকে যদি এক কথায় বা একটা সেন্টেন্সে বলতে চাও, কি বলতে? প্রথমে ওটাকে বিবাহ বার্ষিকী থেকেও মানে রেজিস্ট্রি দিবস বলা উচিত, কারণ সেদিনকে আমাদের বিবাহ আইনতভাবে সিদ্ধ হয়, মানে এবং এক কথায় যদি বলতে চাও তাহলে বলবো যে আমি তোমার পার্মানেন্ট ভ্যালেন্টাইন হ্যাঁ, হয়েছি। তুমি আমার পার্মানেন্ট ভ্যালেন্টাইন হয়েছো, আমিও তোমার পার্মানেন্ট ভ্যালেন্টাইন হয়েছি, এবং দুই ভ্যালেন্টাইনই মানে ভ্যালেন্টাইন্স দুজনে মিলে আমরা আবার আরেকটা ভ্যালেন্টাইনকে পৃথিবীতে এনেছি, তার নাম হচ্ছে কৃষ্বী। আর 1 বছরের পথ চলা শুরু দুজনের, দুই ভ্যালেন্টাইনসের। একদমই। আচ্ছা, এখন পুরো সংসার যাকে বলে পৃথিবীটাই হচ্ছে কৃষ্বী। একদম। আগে কৃষ্ণীকে দিয়ে একটু শুরু করি, প্রধানতম সদস্য, মানে ও মানে কতটা শান্ত না দুষ্টু, মানে দুষ্টুমি কোনটা? কি আমার মেয়ে ভীষণই শান্ত, ও ভীষণ অবজারভার, কিন্তু কিছু কিছু ওর নিডস আছে, সেগুলো তোমার চাই মানে চাই, ওটা পূরণ করতে হবে এই বয়সে? এই বয়সে। হ্যাঁ, মানে কি বলে, মানে কিভাবে বোঝায় আর কি? কিছু হবে না, ওর বিভিন্ন রকমের কান্নার ভাষা আছে। মানে ঘুম পেয়েছে, মানে খিদে পেয়েছে, আবার যদি ফল, যেমন আগের দিন আমার বাড়িতে একটা ওই তোমার ঝাড়বাতি মতো আছে, সেটা আমরা সোফায় বসে আছে, ওকে কোলে নিয়ে ওইটা আলো জ্বালিয়ে দিয়েছে, ওইটা ওর চাই, তাই জন্য এখন থেকে ও হাত তুলে মানে ওটা ফলস কান্না, কিন্তু ওটা চাই, ওটা বুঝিয়ে দিচ্ছে, ওখানে চোখের পলক ফেলছে না। তো এইগুলো হচ্ছে ওর ডিমান্ড, যদি ঠিকঠাক থাকে, আর এমনি কোনো প্রবলেম নেই। ওকে যদি তুমি রাত্রেবেলা একা রেখে কোনো সময় ধরো ঘর থেকে বেরোম, আপন মনে ওর ওই বেবি কটটা একটা খেলনা আছে, সেটার সাথে কথা বলে। বাহ, রাত জাগাচ্ছে কি? প্রচণ্ড গো। আমি বলছি, আমি ঘুমোতে যাই, আমি একদম মনে হচ্ছে এখন আমি কলকাতায় নেই, কিন্তু আমার কোথাও একটা মনে হচ্ছে যে আমি লন্ডন বা কোনো একটা বিদেশে আছি, কারণ আমি সারা রাত জেগে থাকি ওর সাথে। আমার মেয়েও জাগে, আমার মেয়ে রাত্রি 12টা থেকে খেলা শুরু হয়, ওয়া নানা রকম ভাষায় কথা বলতে হবে ওর সাথে। 5:30, কোনোদিন 7টাও হয়, তখনও খেলছে ও। এবং তারপর যেটা হয়, ও 7টার সময় ঘুমোতে যায়, আমি ব্রেকফাস্ট করে ঘুমোতে যাই।
মানে ব্রেক দ্য ফাস্ট আর কি করে আমার শুভরাত্রি শুরু হয়। আর শুটিং থাকলে শুটিং করছি না তো এখন, এখন তো মানে বন্ধ, এখন বন্ধ। ও একটা টাইম অবধি জেগে তারপর ঘুমোতে চলে যায়। কিছু করার নেই। কাঞ্চন দা এই ফেসটাকে কিভাবে এনজয় করছো আগে বলো। এটা নাইট ফেস, নাইট শিফটের শুটিং চলছে আমাদের এখন। একমাত্র হিরো হিরোইন আমার মেয়ে কৃষ্ণি, সেই হিরো সেই হিরোইন, আমরা দর্শক মাত্র। এবং মানে আমরা কলাকুশলী নয়, পার্শ্ব চরিত্র, কিন্তু ওর ওই একটাই মানে খিদে পেলে একটা সাইরেন বাজে, বাকিটা ইয়ার সত্যি কথা ও এমন সুন্দর একটা মা হয়ে গেছে, অবাক কাণ্ড। আমি ওই জন্য দেখি মাঝে মাঝে যে ওই এখন সামলে দেয়। আমার কোলে থাকলে এমন করে কান্নাকাটি আমি থামাতে পারি না, ও সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দেয়। আমি 2:30 3টে ম্যাক্সিমাম আর টানতে পারি না। ও দেখি কি অনায়াস, সত্যি মহিলারাই কখন যে মা হয়ে ওঠে সেটা একটা সত্যি, পাওয়ার চলে আসে। সত্যিই তাই। মানে প্রত্যেক দিন এরকম রাত জাগা। আর এটা কিন্তু বার্ডেন নয়, এটা আমরা এনজয় করছি। মানে এই বয়সে ধরো আমি যদি হাত পা ছুড়ে রাত জাগি, তাহলে কাঞ্চন বলবে ঘুমা, আমি ঘুমালাম, এটা তো সম্ভব নয়। তো ওর এই বয়সটাকে ও যেটা করছে সেটা আমরা এনজয় করছি। এটা আমি আবার মানে টাইম মেশিন থেকে পিছিয়ে দিতে পারবো না। তো এটা আমি প্রত্যেক দিন ওর প্রতি, একদিন পাশ ফিরছে, একদিন উবুর হওয়ার চেষ্টা করছে ও, তো সেইগুলো আমার খুব ঘাটটা এখন করে শক্ত হয়নি, তো এগুলো আমি এনজয় করি আর কি। একদমই তাই। তারপর তো আস্তে আস্তে বড় হবে, হাঁটি হাঁটি পা, ওটার একটা ফেস। সেটা আমার জীবনের থেকে কাঞ্চনের জীবনে বিশাল ভয়, কারণ কাঞ্চনের সুন্দর একটা, আমাদের যদি তুমি বাড়িতে যাও একটা পুরো সুন্দর শুধু অ্যাওয়ার্ড রাখা আছে যে কাঞ্চন এত বছর আমার যা মনে হচ্ছে যে ও ওগুলো তুলে ছুঁড়ে ফেলে দেবে। তো সেই দিন কাঞ্চন বোধহয় আমি ফেলে দিলে তো শেষ হয়ে যেতাম, ও ফেললে কি করে আমি জানি না। সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা কাঞ্চন দাকে জিজ্ঞেস করবো যে মেয়ের চাহিদা তো বুঝে যাও কিভাবে হচ্ছে বা শ্রীময়ী, আচ্ছা বউ যদি চাহিদা কিভাবে করে, মানে শ্রীময়ীর চাহিদাটা কিভাবে হয় একটু আসে তোমার কাছে একটু শুনি। ও যদি না, আপনার শ্রীময়ীর চাহিদা খুব কম, শ্রীময়ীর চাহিদা খুব কম। এবং ওর খালি একটাই চাহিদা হলো একটু ঘুরতে, একটু আমরা একটু বাইরে যাওয়ার পছন্দ করি। সেটা ওর বলে নয়, আমরা দুজনেই পছন্দ করি, সেইটা ওর একটা আবদার থাকে। সেইটা প্রেগনেন্সি পিরিয়ড মানে যা হয়, বিয়ের পরই প্রেগনেন্ট হয়ে যাওয়ার ফলে প্রেগনেন্সি পিরিয়ডের পর আমরা কোথাও সেভাবে যেতে পারিনি। তো সেইটা, আর এখন বাচ্চাটা এত ছোট, তাকে নিয়ে বেরোনোটাও অসুবিধে। যেতে পারিনি বলে আমার ডক্টর দেখলো যে আর মাথা ঠিক রাখা যাবে না, ওই জন্য বললো চলে যাও মালদ্বীপস, যেখানে ভরা মাসের তো 5 মাস তখন, ওই প্রেগনেন্সি নিয়ে ঘুরে এসেছি। আমাদের বেবি মুন ছিল, বেবি মুন হানিমুন দুটো একসঙ্গে, কিন্তু কাউকে সেটা আমরা পরে ছবি দেখা গেছে। কিন্তু আমরা তখন খুব সাহস করে, আমাদের ডাক্তারবাবু ডক্টর প্রণব দাশগুপ্ত খুব ভরসা দিয়েছিলেন। ওনার মতো অত বিখ্যাত ডক্টর, মানে মানে কি বলবো, মানে আমি প্রায় ওকে ওনার হাতে, মানে সেই বাবার হাতে মেয়েকে তুলে দেওয়ার মতো এরকম। আর মানে আমি আমার জীবনের একটা, এটা অন্য একটা টপিকে চলে গেলাম, একটা জিনিস আমি উপলব্ধি করেছি যে একটা মাতৃত্ব, মাদারহুড ফেজটা, সেটা তো শুধু ডেলিভারির পরে নয়, যেদিন থেকে পেটে আসে সেদিন থেকে তোমার ওই গায়নোকোলজিস্টের সাথে সম্পর্ক শুরু হয়, এবং ডক্টরের সাথে কিন্তু তোমার টানা অলমোস্ট 1 বছরের সম্পর্ক। এবং সে সময় নানান রকম মুড সুইং, যারা মা হয়েছে তারা জানে, হরমোনাল একটা ইমব্যালেন্স, এবং পোস্ট প্রেগনেন্সিও একটা ডিপ্রেশন হয়। তার কারণ হচ্ছে মানে তোমার মধ্যে ওই যে সমস্ত বেড়ে যাওয়া, ওগুলো আবার ব্যালেন্সড হয়, আবার সেই তোমার প্লাজেন্টাটা ছোট হয়ে যায়। তো সব মিলিয়ে আমার মনে হয় ডক্টর তোমাকে কতটা কাউন্সেলিং করতে পারছে তার উপর পুরোটা, তোমার প্রেগনেন্সিটা পুরোটা সাইকোলজিক্যাল। তোমার প্রেগনেন্সির সময় অনেক কিছু, মানে তখন ভুলভুলাইয়ার 3 শুটিং চলছিল, কাঞ্চন খুবই মানে প্রেগনেন্সির সময় কম থেকেছে, কারণ ও তো জানতো না আমার যে সুইং গুলো কাঞ্চন তো সেরকম ভাবে না, সেভাবে কাঞ্চন একটু শেষের দিকে দেখেছে, কারণ কাঞ্চন পুরো কাঞ্চন প্রথম থেকেই ছিল, মানে বলে লোকেরা ভুল ভাবে না না বলছে কাছ থেকে দেখা না না আমি সেভাবে সত্যি, কারণ তার কারণ আমি স্বীকার করি যে সেই ফেজটাতে আমার ভুলভুলাইয়া 3 শুটিং এবং আর একটা শুটিং ছিল, এবং যার ফলে আমি কলকাতাতেও ছিলাম। যেদিন আমাদের মেহেন্দি ছিল না 29শে ফেব্রুয়ারি, লিপিও পড়েছিল, সেদিন কাঞ্চন লুকসেট করতে গেছিল বোম্বেতে। তো তারপর বিয়ের জন্য এই সামান্য গ্যাপ, আমার 6 তারিখে রিসেপশন হয়েছে, আমি শুটিংয়ে জয়েন করেছি তোমার 10 তারিখে, অষ্টমঙ্গলা ছিল, কাঞ্চন চলে গেল 12 তারিখে। তারপর কাঞ্চন আবার গেল হচ্ছে এলো হোলির আগের দিন, কারণ বিয়ের পর একটা সত্যনারায়ণ পুজো করতে হয়। তারপর হোলি আর দোল পড়েছিল, দোলে আমাদের বাড়িতে পুজো হলো, 24শে মার্চ ছিল, এবং 24শে মার্চে 25শে মার্চ আমি বাড়িতে টেস্ট করে দেখতে পেলাম যে পজিটিভ। একদম সুখবর। এবং তারপর থেকে আমি প্রায় লোকাল ট্রেনের মতো যাতায়াত করি, মানে 5 দিন
নেই, আবার ফিরছি। কাঞ্চনদাও তো ওখানে বসে চিন্তা করছে। দশ দিন। কাঞ্চন রাত্রেবেলা এত বর্ষা, তখন তো বর্ষাকাল, এত বর্ষা, ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, রাত্রি 3:30-র সময় বেরিয়ে যাচ্ছে, 4:30 ফ্লাইট ধরবে বলে, 2:30 আমার টেনশন হচ্ছে যে তুমি যেও না। পড়া বর্ষা তখন, মানে কলকাতা ভাসছে, আমি আর রাত্রির 2:30 একদিনের জন্য, মানে এক বেলার জন্য দেখা করতে এসেছি, করে রাত্রির 2:30টার সময় ইয়ে করছি, কারণ আমার 2টোর সময়, কারণ আমার 3:30টার ফ্লাইট ধরতে হবে। মানে ওখানে ডিরেক্ট নেমেছে, মানে 7টা ট্রেনে নেমেছি, ফ্লাইটে নেমেছি, Direct spot। ফ্লোরে গেছি, মানে আমি মেকআপ ভ্যানে গেছি। কিন্তু প্রত্যেকটা টেস্ট, প্রত্যেক মাসের চেক আপ, তাই কাঞ্চন কিন্তু প্রত্যেকবার সকালে এসছে বিকালে গেছে। আমি সত্যি কথাই বলছি যে ও একটা অদ্ভুত ফেজ দিয়ে সত্যি সেই সময় গেছে, সেই সময়টা আমি খুব মিস করি, কেননা সেই সময় না একজন মহিলার একটা অদ্ভুত ইনসিকিউরিটি হয়, এটা আমি বিশ্বাস করি, আমি বুঝতে পারি, তার শরীরের মধ্যে যে তোলপাড় টানাপোড়েন যে একটা হতে থাকে, তো সেইটা আমি ছিলাম না। এবং সত্যি কথা বলছি, তখন বাবা মাও সেই সময়টা আসতে পারেননি, স্বাভাবিক আসা যাওয়া করতো না। আসা যাওয়া করতেন, কিন্তু ওই যে ফাঁকা সময়টা, আর আমার বাড়িতে কেউ নেই, সেখানে শুধু ও আর সেই কেয়ার গিভার্স, কাঞ্চনের বন্ধু স্ত্রীরা এসে আমাকে খুব কোম্পানি, রাতেও থেকেছে। সেইটা মানে আমার খুব অপরাধ বোধে ভুগতাম যে আমি এই সময়টা পাশে থাকতে পারছি না, মানে এটা ও ওই সময়টা যে ও কীভাবে কাটিয়েছে, এটা মানে আমি ওর কাছে সত্যি, মানে ভ্যালেন্টাইন ডের গিফট ও আমায় যেমন দিয়েছে আমি ওকে দিয়েছি, সেটা ক্রিসবি। কিন্তু এই ফেজটা আর সবে বিয়ের পরপর, আর যে পাশে ছিল সে হচ্ছে ডক্টর পুরো মুড সুইং এর সাথে ছিল, মানে কোনো ডক্টর আছে কিনা জানি না, মানে উনি এখন আমাদের পরিবারের অংশ হয়ে গেছেন। তো ওনার মানে ফ্যামিলিও বলছি, মানে আমাদের পুরো পরিবারকে, কাঞ্চনের দাদা বৌদি, কাঞ্চনের বন্ধু স্ত্রী, সবাইকে নিয়ে বেঙ্গল ক্লাবে খাওয়াতে নিয়ে গেল। হ্যাঁ ডেফিনেটলি বললো যে যাবে বলো যে চলো তো দেখি। কারণ আমি ননভেজ খেতে পারছিলাম না, মানে আমার মনে হয়েছিল আমি রীতিমতো বকা দিল, মানে যেটা ওর আড়ালে আমার বলেছিল আপনি চুপ করে থাকুন, এই সময় তো মহিলাদের আবার সামনে বলো একটা ফুল দিতে পারেন না, হাউ আনরোম্যান্টিক, একটা ফুল দিন, 10 বার করে আই লাভ ইউ বলুন, 10 বার করে আই লাভ ইউ বলুন, খেতে নিয়ে আপনাকে নিয়ে পারবেন না তো বাইরে, ঠিক আমার এরকম অপমান, আপনাকে খাওয়াতে হবে না, আমি আপনাদের দুজনকে ইনভাইট করছি, আপনারা বেঙ্গল ক্লাবে চলুন, বসে ওখানে খান। উনি নিজে এসছেন, এসে আমাদের উপস্থিত, আমাকে নিয়ে গিয়ে বলে বন্ধু বান্ধবদের নিয়ে আসুন। না স্যার, না, কে বন্ধু বান্ধব আছে আপনার, ক্লোজ বন্ধুদের নিয়ে আসুন। এবং মানে বিশ্বাস করো, আমার তো 2 নভেম্বর হওয়ার কথাই ছিল না, আমি শাহরুখের ভক্ত, শাহরুখের জন্মদিনের দিন আমার মেয়ে জন্মেছে, উফ মাই গড। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে সেদিনের যে সিচুয়েশনটা হয়ে গেল, মানে আমি চেক আপ করাতে গিয়ে ওর মুভমেন্টস বন্ধ হয়ে গেছিলো, তো তারপর ডক্টর যখন সিরিয়াসলি বললো যে আজকেই ওটি করব, তো মানে যখন আমি ওটিতে উঠছি, আমার মানে আমি কোনোদিন এত ভয় আমি জীবনে কাউকে পাই না, আমি পৃথিবীর কোনো পাওয়ারকে ভয় পাই না। কিন্তু সেদিন আমি বুঝেছিলাম যে আমার মনে হচ্ছিল মানে যত আর কি খারাপ মাথায় চিন্তা আসে না, স্মৃতিটা ঘুরছে। হ্যাঁ মানে সেই দিন আমার মনে হয়েছিল, আমি বলেছিলাম ডক্টর আমার যা হয়ে যাক, আমার সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে, এইটা আপনাকে অ্যাসিওর করতে হবে। এবং একমাত্র ডক্টর এবং ডক্টরের এন্টায়ার টিম, যিনি অ্যানাস্থেশিয়ান ম্যাম ছিলেন বা চাইল্ড স্পেশালিস্ট ছিলেন, পুরো টিমটা কোনোদিন আমি দেখিনি ওটিতে তার জন্য আমার জন্য গান চালিয়েছে, নেপালি গান। হ্যাঁ, সে নানান রকমের, কাঞ্চনের সাথে নানান রকম ইয়ার্কি মারছে, কি হলো কাঞ্চন, কত তোমার বউ কত সুন্দরী তুমি, তা সত্ত্বেও আবার মাধুরী দীক্ষিতের কথা ভাবো, বুলবুল রাত্রিতে শুটিং করছিল তো। এবার যখন হয়ে গেল, আমরা সারাক্ষণে গল্পর মধ্যেই আছি, সেই ম্যাডাম মানে ক্রমাগত কোনো বয়ফ্রেন্ডও আমার এত কিস করেনি, সেই ম্যাডাম আমাকে যা এনকারেজ করে কাঞ্চনের সামনে, ও মাই গড শি ইজ ভেরি প্রিটি ফিটি বলে। তারপর যখন কখন কথা বলতে উনি করছেন, আমার তো লোকাল অ্যানাস্থেশিয়া পাশে রেখে যখন তুললো এবং কাঁদলো, ও আমার দিকে তাকাচ্ছে, আমি ওর দিকে তাকাচ্ছি, আমারই বলছে ও মাই গড শি ইজ বিউটিফুল, কাঞ্চন চলে এসছে, তোমার বইয়ের মতো কিন্তু হয়েছে বলে। মানে আমি যখন ওকে দেখছি এখন আমি বিশ্বাস করি, আমার মনে হয় পুতুল, মানে আমি একটা সময় পর্যন্ত আমি ভাবতেই পারিনি যে এইটা কিটুকু কি টুকটুক করছে, দেখতে সুন্দর, তাই না বলো? হ্যাঁ কি মানে দ্বিমত নেই, নিঃসংশয় 1000%। তুই আমার বহু সুন্দরী ভাই, এটা আমি প্রাউডলি বলি। হ্যাঁ, আমি পাশে হাঁটলে একটু বিউটি অ্যান্ড দ্য বিস্ট মনে হয়, কিন্তু সেটা বড় কথা না, আমি খারাপ দেখতে না, তুমি হচ্ছে বিউটি উইথ ব্রেন। সত্যিই কমপ্লিমেন্ট দাও তোমরা। কিন্তু সত্যি কথা মানে না, মানে ক্রিসবি এসে না আমাদের জীবনটা একটা 180 পরিপূর্ণ করে দিয়েছে, 180 টার্নও করে দিয়েছে। মানে
উই আর ভেরি মাচ রেসপন্সিবল। এই যে তোমার কাছে ইন্টারভিউ দিচ্ছি, মনটা হয়তো কোথাও পড়ে রয়েছে, ওখানে কি করছে না করছে, এটা একটা হয়ে থাকে আর কি, মানে যা হয়। একদমই তাই। আচ্ছা, যে শ্রীময়ী কতটা সংসারী, তুমি যেহেতু মানে ইয়ে ছিল, যদি বলি সংসারী কতটা হয়েছে বা কতটা গুছিয়ে নিতে পেরেছে? শ্রীময়ীর জন্য আমার সংসারটা গুছিয়ে গেছে, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। কেননা ও বিয়ের আগে থেকেই খুব সংসারী, মানে আমাকে ফরম্যাট করা, আমার বাড়ি, আমার মানে বাড়িতে মানে কি বলবো আর কি, মগবালতি পাপোশ কেনা থেকে শুরু করে সত্যি কথা মানে ড্রাইভার, কেয়ার গিভার্স, তাদের ব্যবস্থাপনা থেকে শুরু করে, আমার রান্না দিদির ব্যবস্থাপনা থেকে শুরু করে, আমার বাচ্চার কেয়ার থেকে শুরু করে, রান্না বান্না অবধি নিজে করে, মানে যতটুকু ওর প্রয়োজন পড়ে। আমি সেখানে চারানা করি না। এবং সত্যিই মানে মানে লোকেরা ভাববে হয়তো বাড়াবাড়ি করছি, বাট ইন মাই ফ্যামিলি শি ইজ মাই ভ্যালেন্টাইন। আচ্ছা, কাঞ্চনদাকে জিজ্ঞেস করি, যেহেতু সত্যি করে শ্রীময়ী যেটা আমরা দেখেছি সত্যি সবসময় পাশে ছিল, যেহেতু তোমার জীবনে একটা পাস্ট আছে, কিন্তু তারপরেও শ্রীময়ীকে অনেক কটাক্ষ, অনেক কিছু শুনতে হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু মানুষটা তোমার হাত ছেড়ে যায়নি, সবসময় পাশে থেকেছে। সেই মুহূর্তটা তোমার কি মনে কারণ আমি একটা উত্তর দিই, তার কারণ হচ্ছে, যেহেতু আমি পাশটা ছেড়ে যাইনি তুমি বললে, তার কারণ হচ্ছে যারা কটাক্ষ করছে আমি তাদের খাই পড়ি না, আর তারা আমার সংসার চালায় না, তারা আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করে না, আমার বাচ্চার তোমার হাগিস থেকে শুরু করে যা যা কিছু করে না, ডক্টরের বিলটাও দেয়নি। এবং আর আমি যার সাথে থেকেছি সেই মানুষটা তো আমায় কোনোদিন কটাক্ষ করেনি। তার যখন তোমার কথাতেই যদি তৃতীয়বার বিয়ে করতে সে সাবলীল হয়েছে, তার দুবার এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সে গেছে, তো মানুষের ডিভোর্সি মানুষকে কথা বলা খুব সহজ, আমরা খুব জাজমেন্টাল, কিন্তু সে যে নৌকোয় আছে সেই নৌকোর ফুটো দিয়ে কতটা জল বইছিল বা সেদিন কি হয়েছিল সেটা কেউ জানতে চায় না। তাই ও যদি আজকে আমারও দোষ থেকে থাকে, কোনো কারণে সম্পর্ক ওয়ার্ক করলো না, শটাং কিন্তু আঙুলটা ওর দিকে তুলে দেবে, যে কারণ তুমি ও বাবা তৃতীয়বারে বিয়েটাও টেকাতে পারলে না, কিন্তু দেখলেই না হয়তো আমিও সেখানে সেই দোষে দোষী। কিন্তু তো সেই ক্ষেত্রে আমি বলবো, সে যখন আমাকে সেই ভালোবাসার স্বীকৃতি দিয়েছে, আজকালকার যুগে তো পুরুষ মানুষরা সম্পর্কগুলো এক রাতেই শুরু হয়, এক রাতেই শেষ হয়ে যায়, তাদের মধ্যে এক্সিস্টেন্স আর কিছু থাকে না। আর আমার মনে হয় শারীরিক চাহিদাটা খুব মানে সাময়িক, ইটস আ পার্ট অফ লাভ, কিন্তু আমার মনে হয় মানসিক চাহিদাটা অনেক বেশি। তো সেইটাই আমাদের সম্পর্ককে 14 বছর ধরে এগিয়ে নিয়ে গেছে, যেখানে কোনো চাওয়া পাওয়া ছিল না, যেখানে কোনো স্বার্থ ছিল না, যেখানে কোনো কী বলবো ব্ল্যাকমেল ছিল না, নিখাত ভালোবাসাটাই ছিল। তো সেই মানুষটা আমার ভালোবাসা দিয়েছে। চুমু সত্যি করে মানে আচ্ছা শ্রীময়ী মানে আমি ওর সঙ্গে মিশি মানে কথা বলেছি, ও ভীষণ প্রথম থেকে কিন্তু মানে ভীষণ বলে না মানে ঠিক সর্টেড, হ্যাঁ সর্টেড, এটা সর্টেড। আমি কেন বলছি, কি হয় জানো, প্রথম থেকে তো পৃথিবীতে কেউ সর্টেড হয়ে আসে না। শ্রীময়ীকে যদি আমায় তুমি অ্যাসেস করতে দাও, আমি প্রথম যার সঙ্গে আলাপ হয়েছিল, নিতান্ত সফট, চুপচাপ, ঠান্ডা, শান্ত, অত্যন্ত কম কথা বলা একটি মেয়ে, যাকে আমি 1 ঘন্টা অন্তর বললাম কি কথা একটা উত্তর দিতাম, বলতেই না, আমি বললাম হ্যাঁ তুই সারাক্ষণ রইলি। আমাকে কি নাম দিয়েছিল জানো? একটা কথা বলে ও আমাকে কি নাম দিয়েছিল জানো? ঘুম পাগলি। জিজ্ঞেস করো আমার ডাকতো, এই কিরে ভালো আছিস ঘুম পাগলি। না আমার কথা হলো, কিন্তু এইরকম একটা লোক যখন জানবে কেউ রিভল্ট করে নয়, যে সবাক হয়ে যায়, তার মানে জানবে তাকে না সময় এবং পারিপার্শ্বিকতাটা চাপ মারে, নির্দোষ অবস্থায় চাপ মারে। এটা আমার চোখে দেখা। আমার যদি বলো তুমি, আমি চাপ মারতে বলি যে বাস বহুত হয়ে যায়, আর অনেক হয়ে গেছে ভাই, অনেক ভদ্রতা, শিক্ষা, শালীনতা নিয়ে অনেকক্ষণ নিয়েছি, বাস কাফি হয়ে গিয়া, মানে নির্দোষ অবস্থায় কাফি। তখন যখন সে ভোকাল হয়, সে তখন পারিপার্শ্বিকতা বা পুরো পরিবেশটা তাকে সর্টেড করে দেয়, কারণ নরম মাটি বেশি আছড়ায়, তুমি যত বেশি সহ্য করবে। হিতোপদেশের একটা গল্প আছে, সরি আমি মাঝখানে বলছি, হিতোপদেশের একটা গল্প আছে, মনে আছে তো? সেই সাপটা যাকে ঋষি আশীর্বাদ করে বলছিল খবরদার তোর ভয় সব গ্রামের লোক বিরক্ত, যাকে দেখ কামড়াচ্ছিস খবরদার, কি করবো ঠাকুর? ঈশ্বরকে পেতে বলে একদম কামড়াবে না, চুপ করবে, এক কিচ্ছু বলবে, চুপ যে যাই করবো।
এরপর সে চুপ করে, যে গ্রামের লোক ঢিল ফির কত ঋষি যে বলছে যে আপনি বললেন ঠাকুর বলে তুই কিরম অবস্থা মারলো, আপনি তো বললেন কামড়াতে না, সবাই মিলে মেরেছে আমার, সবাই বললো সবাই মিলে মেরেছে, আমি তো তোকে কামড়াতে বারণ করেছিলাম বাবু, ফোঁস তো করতে বারণ করিনি, ফোঁসটা করার দরকার আছে বলে আমার মনে হয়। এখন আবার ওই যে ওর কথাটা ধরে বলতে হয় সবাই ভীষণ জাজমেন্টাল, বাবা তো বিরাট, আরে ভাই তুই আয় আমার জায়গায় আয়, এসে হিসেবটা কর, তারপর তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, তাই না? আমি আই কান সে, ওই জন্য না আমি কাউকে খুব কমেন্ট করি না, তুমি খেয়াল করে দেখো আমরা সোশ্যাল মিডিয়ায় বলো যেখানে, আমি না কারোর সম্পর্কে কোনো স্ট্রে কমেন্ট করি না। আমি মানে ওই ছোটোবেলা আমি, আমাদের তো 1 থেকে ইংরেজি ছিল, আমাদের 5 থেকে ইংরেজি নয়, তো বলছি যে এখানে গুড সামারিটান বলে একটা গল্প ছিল, তাতে একটা জায়গায় ছিল হাউ মেনি টাইমস আ ম্যান ফরগিভ হিজ ব্রাদার, এটা ছিল, তাতে উত্তর দিয়েছিল যে যিশুর একজন ডিসাইপল 70 টাইমস 7। তো আমি না সবাইকে ওই জন্য ক্ষমা করতে শিখে গেছি, যে ক্ষমা করো, এটার মানে হলো যিশুর একটা সত্যি একটা প্রবাদই ছিল যে ঈশ্বর তুমি ওকে ক্ষমা করে দাও, ওরা জানে না ওরা কি ভুল করছে। আর সব থেকে বড় কথা কি বলতো, এই যে বিতর্ক বলছো না, আমরা কিন্তু কোনো অন্যায় কাজ করিনি, এবং যারা বিতর্কটা করছেন আমার মনে হয় মানুষের এখনকার দিনে দাঁড়িয়ে আমি এটা উপলব্ধি করেছি, আমি ওর সাথে আলোচনাও করি বাড়িতে, মা বাবার সাথেও করি, মানুষের না পাওয়াগুলো এত বেশি হয়ে গেছে, এত মানুষের উচ্চ আকাঙ্ক্ষা, আমি বলবো আমি স্বপ্ন দেখবো অনেক বেশি, ঠিক কথা, কিন্তু আমার যে যা মানে আমি এতে ইকোনমিক্সে পড়েছিলাম যে তোমার যে মানে যোগান যা আছে তার থেকে তোমার চাহিদা প্রচুর বেশি হয়ে যাচ্ছে, মানে এত ডিমান্ডিং মানুষ হয়ে গেছে, ডিমান্ড বেশি সাপ্লাই কম হয়ে যাচ্ছে, সাপ্লাই কম। এবার তোমার ধরো সাপ্লাই আছে, মানুষের এত মানে সাপ্লাই থাকা সত্ত্বেও ধরো আমি আমার এই ফোনটাতে আমার কাজ চলে যাচ্ছে, কিন্তু আমাকে সেই ব্র্যান্ডের সেটাকে টার্গেট করতে হবে কারণ ওর আছে, আমি আমার পকেট দেখছি না, কিন্তু আমি ওকে দেখে ফলো করছি, যার ফলে মানুষ যে যেটাতে পেয়েছে সেটাতে সন্তুষ্টি নয়, এবং মানুষের এত বেশি, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে নিম্ন মধ্যবিত্ত পরিবারে এটা হয় না, যারা দেখবে মধ্যবিত্ত একটু ইংরাজি শিখে বলে কথাটা বলে তাদেরই বেশি না ওই মাথার মধ্যে জিলিপির প্যাচ হয়, এবং যার ফলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, নিজেকে জাহির করে আমি ভালো আছি বলে সেটাকে দেখায়, ভালো থাকাটা দেখানো তোমার চোখে মুখে রিফ্লেক্ট হবে। আমি 4 লেয়ার মেকআপ, চোখে মুখে কেন, তোমার মন মানসিকতা তোমার কথাই, হ্যাঁ, এবার আমি 4 লেয়ার মেকআপ করে বসে আছি যে আমি খুব ভালো আছি, চোখের তলায় ডার্ক সার্কেল ঢাকলাম আর রাত্রেবেলা গিয়ে ডিপ্রেশনের ওষুধ খেলাম, কারণ আমি ওইগুলোই ভাবতে থাকলাম। তাই আমরা কেউ অন্যের ভালোতে ভালো হই না, কেউ আমরা পিঠ চাপড়ে বলি না যে তুই একটা নতুন ফ্ল্যাট কিনে ওয়াও কি ভালো আছিস রে, ও ফ্ল্যাটটা হয়েছে তো কি করে, আমরা তখনই গিয়ে বলি কত টাকা পড়লো রে, তারপরেই ভাবতে শুরু করি। তো সেই কারণে না মানুষের তো নেই, আমি দেখেছি মানুষকে খুব হালকাভাবে যখন যাকে খুশি বলে, এইটাই তো আমি আমার নাম বলবো না, আমার অনেক সতীর্থর কাজ দেখেছি, মানে সিনেমা টিনেমা বা অনেক কিছু কাজ দেখে আমার এত ভালো লেগেছে, বা কোনো ও ফোনই করে দেয়, আমি ফোন করে দিই, ফোন করে বলি দারুণ হয়েছে, মানে আমার এর মধ্যে কোনো ছল চাতুরি থাকে না, আমার মন থেকে ভালো লাগে, ভালো অভিনয় করে আমি অভিনয় করি বলে, যে ভালো অভিনয় করে আমার মন থেকে বলে অ্যাপ্রিসিয়েশন দরকার, আমি তাকে মানে কি বলবো, মানে বাঁধনহীনভাবে বলি ভালো, পরবর্তীকালে দেখেছি সেই আমাকে জিজ্ঞেসও করলো না, বললো না, কিছুই না, আমি তাকে কিন্তু উচ্চরিত প্রশংসা করছি, আমার প্রশংসা করতে বলছি না, কিন্তু সে যদি আমার নামে দুটো গালাগালও করে, স্যার যদি সদর্থক সে বন্ধু আছে ফোন করে বলুক, হ্যাঁ ভাই কি হচ্ছে দাদা, এগুলো কি করছো, ফালতু মাথা খারাপ হয়ে গেছে, এটা বলতে পারে না, করি দেখলাম আমার নামে ধুম ধাক্কা সমাজ মাধ্যমে চ্যাটটি লিখে ফেললো। না না, সেটা তাদের তো অবাধ টাইম আছে, তারা নিজের পরিবারকে সময় দিচ্ছে না, তো যাই আমার মনে হয় যে একটা টক্সিক রিলেশনশিপকে কন্টিনিউ করলাম, সেটাকে কাদা ছড়াছড়ি করে রাস্তায় নামিয়ে নিয়ে চলে আসলাম, কিন্তু তারপরে আবার লোক সেটাকে নিয়ে আবার কিছু মানুষের আছে স্বাদ আছে সাধ্য নেই, তারা হয়তো বেরোতে চাইছে বেরোতে পারছে না। আমি যদি খুশি থাকি যেভাবে খুশি, হ্যাঁ সেটাতে কাউ কিছু বলার কি, আমি খাতায় কলমে রেজিস্ট্রিতে বিশ্বাস করি না, আমি সোকল্ড এই সমাজের জন্য, মধ্যবিত্ত সমাজ যেখানে আমরা বলি আমরা ইন্ডিপেন্ডেন্ট লেডি বা ইন্ডিপেন্ডেন্ট মানুষ, কিন্তু সেখানে আমরা একদম মানে নিচু সংকীর্ণ মস্তিষ্কের মানুষ, সেখানে আমরা কাউকে সম্মান দিতে জানি না, মান আর হুঁশটা হারিয়ে ফেলছি। তো সেই ক্ষেত্রে আমরা যখন কাউকে জাজমেন্টাল হয়ে যাচ্ছি নিজেদের আফসোস থেকে, নিজেদের জেলেসি থেকে, আমরা কাউকে বলছি না যে কেমন আছো ভালো আছো, সেগুলো নিয়ে কথা হচ্ছে না, কিন্তু তখন কি মনে হয় বলো তো, মনে হয় যে মানুষের না পাওয়া দিকগুলো না ফুটে উঠছে। আমার সাথে কাঞ্চনের বিয়ে না হলেও আমার কিচ্ছু যায় আসতো না, আমি এভাবেই সারা জীবন কাটিয়ে দিতে পারতাম, তার কারণ হচ্ছে আমাকে কোনো জিনিস ভয় দেখাতে পারে না,
আমি ঈশ্বর ছাড়া কাউকে, আমি জানি যে উপরবেলা জব দেতা হয় তো ছাপ্পার ফার কি দেতা হয়, আর জব লেতা হয় তো ছাপ্পার তোড়কেই লেতা হয়। ডেস্টিনেশন ওর কাছে বাধা, আমি যতই যা খুশি করে নিই। তো সেই ক্ষেত্রে আমার কাছে যে পাওয়ার এই সেই দিয়ে বিরাট কিছু দিয়ে আমাকে কেউ আটকে রাখতে পারবে না। তো আমি এটাতে বিশ্বাস করি। তো আমি ভালো আছি ভাই, তোমরা নিতে পারছো না, তাই জন্য আমাদের জীবন থেকে 2025-এ অনেক মানুষ ফিল্টার হয়ে বেরিয়ে চলে গেছে, সত্যি কথা। অনেক কাছের মানুষও তো চলে গেছে, যেটা কাঞ্চনদা বললো সেটা ঠিক। কারণ আমি ঠিক আছে আমার ওয়াইফের সাথে, আমার বাচ্চার সাথে, তো কারোর কিছু ইভেন আমি সেটাও দেখেছি, আমার খারাপ লেগেছে। তাও তো যেহেতু ইন্টারভিউটা আমি বলছি, সন্তান দেখতে গেছিলে তোমরা, ইমোশনাল হয়ে পড়েছিলে। কিন্তু এটা নিয়েও কমেন্টস যে কাঞ্চনদার তো একটা সন্তান আছে, তারপরেও উনি কি করে দেখাচ্ছে, মানে সবকিছুতে মানে কাঞ্চনদার না, আমি বলছি মানে সমালোচনা করতেই, আমি বলছি কাঞ্চনদার সন্তান আছে, কাঞ্চনদা নিজেও একজন সন্তান, এবং কাঞ্চনদার বন্ধু বান্ধব সেটা তারা জানে যে কাঞ্চনদার সন্তান হিসেবে মা বাবার জন্য কি করেছে, এটা সবাই করে, এটা সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য করে না। আমার মায়ের আজকে যদি পেটে ব্যথা হয়, আমি তাকে ওষুধ এনে দেবো, ওটাকে পোস্ট করবো না, ঠিক তো? এবং কাঞ্চনদার সন্তান আছে, কাঞ্চনদার সন্তানের সন্তান দেখা উচিত। কৃষ্ণবীর ক্ষেত্রেও বলবো, আর এক সন্তানের ক্ষেত্রেও বলবো যে জেনারেশন কিরমভাবে পাল্টে যাচ্ছে, এটা কিন্তু একটা সত্যি ঘটনা তুলে ধরেছে। আর যেখানে আমরা এত সম্পর্কের কথা বলি, সেখানে আমাদের তো ধরো স্বামী স্ত্রীর সম্পর্ক 5 বছর 6 বছর 10 বছর, যেখানে আমি কৃষ্ণবীকে জন্ম দেওয়ার সময় দেখেছি একটা সন্তানের নারীর টান ডে 1 থেকে হয়। তো সেখানে বাবা মা বোঝা হয়ে যাচ্ছে সন্তানের কাছে, বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে। তো আমরা তাদেরকে আগে কথা বলতে বলুন, তারপর আমরা এত সন্তান, সম্পর্ক, প্রেম, বিয়ে নিয়ে কথা বলবো। তো সন্তান আমরা দেখতে যাব না কেন? নিশ্চয়ই যাব। সিনেমা দেখার অধিকার সবার আছে। মিডিয়া কে গো? সোশ্যাল মিডিয়া, আনসোশ্যাল মিডিয়া কেউ নয়, ওইখানেই নেটিজেনরা বললো বলে তুলে ধরে, কেউ নেটিজেন নেই। তো আমি সোশ্যাল মিডিয়া নিয়ে বদের নই, আর যদি ও যারা বলছে বলার কাজ করছে, আমি কিন্তু আমার দিক থেকে এগিয়ে যাচ্ছি। আমরা কাজ করছি, আমি প্রেম করেছি, আমি বিয়ে করেছি, আমার 1 বছর পূর্ণ হলো, আমি কৃষ্ণবী এসছে, আমি এগিয়েই যাবো বছর। এবার আপনারা ভাবতে পারেন 1 বছর দ্বারা তোর 2 বছর টিকবে না, সে তুমি টেকানোর কেউ নও। খুব ভালোভাবে সারাটা জীবন এইভাবে হাসতে খেলতে একদম যাও। আচ্ছা, দুজনের মধ্যে রোমান্টিক কে? আর দুজনের মধ্যে ঝগড়া হলে ও বেশি রোমান্টিক, এনি টাইম ও বেশি। কাঞ্চন একটু মুখ চোরা রোমান্টিক। হ্যাঁ, মানে কাঞ্চনের প্রেমটা অন্যরকম, স্বাভাবিক, সেটা তো পুরোনো দিনের মানুষ। আর আমার প্রেমটা এখন অন্যরকম। আমার একটু গোলাপ পেতে ভালো লাগে, একটু চকলেট ডেতে চকলেট পেতে ভালো লাগে, কিস ডেতে কিস পেতে ভালো লাগে। তার মানে কি সারা বছর দিল না? মনে রাখো কাঞ্চনদা? না, কিছু মনে রাখে না। ওইটাই কথা, আমি ওকে রিমাইন্ডার দিয়ে দিই, আজ কাল কিন্তু কিস ডে, কাল কিন্তু প্রমিস ডে করে তারপর ওকে একটা মানে জায়গায় নিয়ে আসতে পারে। আবিষ্কার হয়েছে বলো তো? হ্যাঁ, কিস, প্রমিস, চকলেট, হাগ ডে। তো যাই হোক, সেগুলো আমার ভালো লাগে। আর ও হচ্ছে অন্যরকম প্রেমিক মানুষ, ও একটু মুখ ছোড়া, ও খুব একটা আই লাভ ইউ বললাম, হুটকোলা গাড়িতে ঘুরলাম, এগুলো পছন্দ করে না। আসলে হচ্ছে মন থেকে, তাই না বলো কাঞ্চনদা? কারেক্ট। একদমই তাই। আর ঝগড়া হলে কে বেশি ঝগড়া করে? ঝগড়াটা আমি করি, মানে আমি একটু খিচখিচ করি, জানি, আমি বুঝতে পারি ও ইরিটেটেড হয়ে যায়, কারণ ও অনেক বেশি দায়িত্ব নিয়ে থাকে। সত্যি সেইখানে আমিও যদি খিচখিচ করি, স্বাভাবিক। না, ভুল করে গো 1000বার সরি বলে দিনে, রোজ ভুল করছে সরি বলছে, তাতে আর সরির শেষ নেই। আমি বলি কি এটা শুরু হয়েছে যে তুমি সব সময় ভুল করতে, জ্ঞান পাপি এই বলে একটা লেগে যায়। রাগ পুষে ডাকে কে? না, কেউ না। এটা বেশ ভালো। আমাদের রাগ পোষাপোষির কোনো ব্যাপার না। আমার যখন রাগ হয় গোটা বাড়িটা থমথমে হয়ে যায়, জিজ্ঞেস করো। আয়লা আসে, আমফান আসে, সবাই চুপ, কৃষ্ণবী চুপ করে দেখে যেটা কি হচ্ছে। কৃষ্ণবী তখন খিদে পেলেও বোধহয় কাঁদে না। কৃষ্ণবী এখন দেখে, কার বলে আপনার টাইম আয়েগা। সবাই চুপ, মানে যদি সেই সময় ধরো দরকার পড়লো যে বাচ্চাকে কোন ভিটামিনটা খাওয়াবো, কত ড্রপস দেবো, সেটাও চুপ, দিলই না সেদিন। কি হলো? না দিদি এমনি তোমার মাথাটা গরম ছিল তো। না, এমনি মেয়ে হয় বাবার ভক্ত, না ও মায়েরও, বাবা মেয়ের ভক্ত। হ্যাঁ, বাবা মেয়ের ভক্ত। এবার মেয়ে এখনো ভক্তটা বুঝতে শেখেনি, কিন্তু মেয়ের, আমি এরপরে বলছি যখন বড় হবে, আমি যেটা দেখলাম রেগে যাবে, বাবার কাছেই চলে। ও কিছুদিন আগে ও এখন বাচ্চারা এখন অনেক ম্যাচিওর, আমরা এত হাবলা টাবলা ছিলাম আর কি। ও যখন সুন্দরবন গেছিল ওর পলিটিক্যাল কাজে, আমি দেখলাম রাত্রেবেলা 1:30টার সময় ও ঠিক এরম তাকালো, কারণ কি ও ভিডিও কলে ফোন করেছিল। এবার ওকে খুব ভিডিও কলে হাসে, অন্য সময় চুপ করে দেখছে আর গলাটা শুনছে। সিসিটিভিতে কথা বললো, ও শোনে নিয়ে কাঁদে। খানিকক্ষণ দেখলো ও 8 ঘন্টার মতো কথা বলেছে, নানান রকম সোনা মাম্মা ননা কুড়ি এসব বলে, তো হচ্ছে। আমি দেখলাম ঠিক ফোনটা কেটে দিল। 1 ঘন্টা পর থেকে এরকম করে দেখছে গোটা ঘরটা। ও তো বোঝা, ও নিয়ে ওর
ঠোঁটটা এরম ফোলে, মানে ও মিস করছে। আর মানে আমি বলবো থেকে থেকে কান মানে কেঁদে উঠছে, কোনো পেটে ব্যথা নয় কিন্তু ফুপিয়ে ফুপিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়া, মানে ও এবার যখন ওর বাবাকে যেদিন ও এলো, ওর বাবা ও যখন দেখলো তখন ও খানিকক্ষণ দেখে মানে এক স্বস্তির হাসি হয় না। মানে কাঞ্চনদা বাইরে গেলে এখন দুজন মিস করার লোক। হ্যাঁ, দুজন তো বিরাট মিস করলো, আমি উল্টে মিস করি মাঝে মধ্যেই। একটু দেখতে পাই, আমার মোবাইল অ্যাপ আছে, আমি সেই জন্য দেখতে পাই বাড়ি। কাঞ্চন কিন্তু যখন বাড়ি থেকে বেরোয়, আগে কাঞ্চন আমি শুনেছি মাকে আর বাবাকে বলে যেতেন যে আমি আসছি, প্রণাম করে যেত। এখন কাঞ্চন যাকে বলে প্রধান সদস্য, আমাকে তো বলেই, তার সাথে আমার মাকেও বলে, এবং তার সাথে সব থেকে প্রধান বলে মাম্মা আমি আসছি, বেরোচ্ছি বলে যাই ওকে। আর যেদিন বলে না, আজকেই যেমন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, আমার মা এসে বলছে আজকে বাবা তোমাকে বলেনি, ওকে বলতে হবে। যখন আমি মাঝখানে বললাম সোনা মাম্মা কোথায়, তখন দেখি এরম 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 ভাবে ওর দেখার চেষ্টা করছে। আর তুমি জানবে আমি একটা জিনিসে বিশ্বাস করি, কারণ আমার মেয়ে, আমি যেভাবে বড় হচ্ছে আমার মেয়েও তো বড় হবে, আমার এত কিছুর মধ্যে দিয়ে যা জগৎ আর যা সোশ্যাল মিডিয়া আর কি, আমার মনে হয় বাচ্চাকে জোর করে কিছু শেখানো যায় না। তুমি যদি তোমার ড্রাইভারকে ওঠার পর ড্রাইভারকে তুমি ড্রাইভারের এই শোন বলে কথা না বলে তাকে দাদা বলো, আর যদি তোমার সিকিউরিটি গার্ডকে বেরোনোর সময় বলো গুড মর্নিং, ওটাই কিন্তু ও পরবর্তীকালে বলবে গিয়ে। ওকে আলাদা করে বাবা তোমাকে ওকে সম্মান দিতে হবে এটা নয়, ও বলবে বাবাও বলছে গুড মর্নিং সেই লোকটাকে, যে রান্নার দিদি তাকে বলছে যে দিদি তুমি করেছো, তাহলে সেই সম্মানটা ও দেবে আমাদের থেকেই। ওর মধ্যে গ্রো আপ হোক, আমি সেটাই চাই। আমি চাই না আমি ওরকম মানে যে জোর করে তোমাকে চাপিয়ে দিলাম। তুমি পুঁথিগত বিদ্যায় কতটা উচ্চশিক্ষিত হলে মানে আমার কাছে ডাজন্ট ম্যাটার। তুমি কতটা শিক্ষিত, কতটা মানবিকতার বিদ্যায় তুমি শিক্ষিত, আমার কাছে সেটা খুব ম্যাটার করে। আচ্ছা, প্রেমিকা, বউ এবং মা হিসেবে কত নম্বর দেবে? 100 300 300 300 100 100 ভাগ করো, 300 300। হ্যাঁ, তাহলে কোনটা পরপর বলো? প্রেমিকা, মা, কাঞ্চন। মা আর বউ, সরি প্রেমিক বললে কাঞ্চন আসে তো ওই জন্য। প্রেমিকা হিসেবে 100 বেশি থাকলে বেশিই দেবো। প্রথম প্রেমিকা, হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড স্ত্রী হিসেবেও আমি 100 দেবো। মা হিসেবে এটা আমার কাছে চমক, যে শ্রীময়ী মা হয়ে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে, এটা 100-200। মানে আমি একটা আমি যখন নার্সিংহোমে পুচকুটাকে ব্রেস্ট ফিড করাচ্ছি, তখন কাঞ্চন দেখি এরম করে তাকিয়ে হাসলো। এবার আমি খুব দেখো একটা তো এটা অপ্রস্তুতকর ঘটনা, তুমি হাসলে কেন বাচ্চাটাকে খাওয়া? আমি ভাবছি হয়তো প্রথম তো হয়তো ওকে ঠিক করে ফিডটা করাতে পারছি না। কাঞ্চন এখনো ছবিটা তুলে রেখে দিয়েছে, বলছে সেই ক্লাসে 9-এ পড়া মেয়েটা যে নিজেই বাচ্চা, সে একটা ছোট সন্তানকে কোলে নিয়ে তাকে ফিড করাচ্ছে। মানে এটাও দেখতে পেলাম, মানে ভাবো যে কতটা আবেগ, কতটা অনুভূতি না। তুমি প্রেমিক, স্বামী, বাবা? আমি সন্তান হিসেবে আগে ওকে দেবো, 4 ভাগে ভাগ করব। সন্তান হিসেবে 100-100, যে বাবা মাকে ভালো রাখতে পারে সে সবাইকে রাখতে পারবে। তারপরে আমি দেব সেকেন্ড হচ্ছে বাবা হিসেবে দেব, তারপরে হচ্ছে প্রেমিকার বর হিসেবে দেব, কারণ ওগুলো তুলনাহীন। হ্যাঁ, শুধু প্রশংসাই শুনলাম। আচ্ছা, যদি বলি কাঞ্চন একটা বাজে দিক বলো। কাঞ্চনের বাজে দিক যেটা হচ্ছে change করতে চাও। কাঞ্চন ভীষণ মুখ চোরা। কাঞ্চন অন্যায় দেখলে কাঞ্চন প্রতিবাদ করে না। কাঞ্চনের সামনে বুড়ি বুড়ি মিথ্যে কথা বলে চলে গেছেন অনেক কাঞ্চনের প্রাক্তন, আমি দেখেছি। কাঞ্চন সেগুলো শুনে এসে বলেছে আমায় মিথ্যে বললো জানিস তো, তাও প্রতিবাদ করবেন। তুমি মিথ্যে কথা বললে কেন রে, সেটা জিজ্ঞেস করো। সেটা না, কাঞ্চনকে ব্ল্যাকমেল করে ঠকিয়ে কাঞ্চনকে চলে যাওয়া অনেক সহজ। কাঞ্চন সেগুলো মানে মানুষ খুব, আমি জানি না, লোকজন হয়তো ভাবতে পারে অভিনয় করে, এত বছর ধরে অ্যাঙ্কারিং করেছে। কাঞ্চন কিন্তু আদপে মানুষ চিনতে খুব ভুল করে, আমিও করি, কিন্তু কাঞ্চন খুব সহজ সরল। কাঞ্চন খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে। মানে কাঞ্চন সেটা না মানে শোনে না, যে সেটাকে প্র্যাকটিক্যালি বিচার করে না যেটা সত্য বা মিথ্যে। কাঞ্চনের সামনে ধরো একজন খুব এসে বললো বাবা ইউ আর গ্রেট, কাঞ্চন কিন্তু ওকে মাথায় তুলে রাখবে। কিন্তু সেখান থেকে বেরিয়ে গিয়ে সে বললো বাবা কাঞ্চনের মতো খারাপ হয় না। তো কাঞ্চনের জন্য জীবনে অনেক ঠকেছে, কাঞ্চনের চয়নে গন্ডগোল, সেইগুলো আমি কাঞ্চনকে দেখো, কাঞ্চন কোনো মানুষকে চেঞ্জ করা যায় না, তোমার মানুষ থেকে শেখে। তো কাঞ্চন সেটা আস্তে আস্তে সাথে সাথে অ্যাডাপ্ট করেছে নিজেকে। তো এগুলো বাজে দিক। সূক্ষ্ম বিশ্লেষণ, কিন্তু এটা মানতেই হবে। না একদম সূক্ষ্ম বিশ্লেষণ। ও খুব মানে
আমাকে খুব স্টাডি করে, মানে আমি যখন বুঝতে পারি, আমি যখন বসে আছি বা বই পড়ছি বা কিছু, আমি যদি একটু আড়াল দেখি, ও কিন্তু মাঝে মধ্যে আমার দিকে এরকমভাবে দেয়, আমি বুঝতে পারি ওটা আমার আমাকে বলে এই কি দেখলি রে, তার কারণ হচ্ছে কাঞ্চন আমার কাছে খোলা খাতার মতো। আমি কখনো, আমি বলছি আমার 14টা বছরে কিছুটা সময় তো বন্ধুত্বই ছিল, অনেক আমার দিক থেকে ভালোবাসা ছিল, আমি একটা বিবাহিত পুরুষকেই ভালোবেসেছিলাম, বলতে কোনো দ্বিধা নেই আমার, কিন্তু আমার চাওয়া পাওয়া ছিল না। তো সেটা হচ্ছে, হ্যাঁ সেটার জন্য আমি দেখেছি আমার কাছে কাঞ্চন খোলা খাতার মতো, তাই আমি কান দিয়ে দেখি না। আর আমি ভবিষ্যতে কালের বিচার করি না, আমি বর্তমানে বিশ্বাস করি। আমার কাছে মনে হয় ওর ভালোটাও আমি নিয়েছি, খারাপটাও আমি নিয়েছি, তো সেইটাকে নিয়েই আমি একটা মানুষের সাথে ঘর বেঁধেছি, শুরু করেছি। তাই আমার মনে হয় না যে ওর অতীত, ওর কি ছিল কি হলো, সেগুলোকে নিয়ে আলোচনা করে কোচলে ওগুলোর তাহলে আমাদের সংসার হ্যাম্পারিং হবে। তাই জন্য দেখবে আমাদের মধ্যে, এই যে তুমি আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ইন্টারভিউ করছো, কারণটা কি, যে আমাদের মধ্যে সেটা রিফ্লেক্ট করছে, তাই তো আমি এগুলোতেই বিশ্বাস করি। তো ভ্যালেন্টাইন্স ডে তো মানে আর 2-3 দিন বাদেই, কিভাবে প্ল্যান পরিকল্পনা করেছো এবার একটু রোমান্টিক? না প্ল্যান ট্যান সবই ও করে, আমি না, আমি ভাবতে ভাবতেও কাজ করে ফেলে, এটাই আমার মুশকিল। আমি ভাবি অনেক, কিন্তু আমার তো প্রত্যেকদিন ভ্যালেন্টাইন, আমি রোজ প্রেমে পড়তে পারি। হ্যাঁ জানি সেটা কথাটা রোমান্টিক না, কিন্তু ঘটনাটা হলো আমরা যে ঠিক করেছি খুব মানে বন্ধু বান্ধব ছোট্ট, মানে ওর কিছু বন্ধু বান্ধব, আমার খুব ক্লোজ কিছু বন্ধু বান্ধব, একদম আমার স্কুল টুলের এরকম। তার মানে তার একটা কারণ আছে, কি জানো তো, আমি ভেবেছিলাম যে ফার্স্ট ম্যারেজের অ্যানিভার্সারি অনেককে বিয়েতে ইনভাইট করা হয়নি, করব, কিন্তু আমার মনে হলো ক্রিশ বিয়া তো ছোট না, ওকে ছেড়ে আমরা একটা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করব, সেটা আমার ভালো লাগবে না, বাড়ির দিকে মনটা পড়ে থাকবে, তাই না? ও যখন একটু বুঝতে শিখবে, ও যখন হাঁটি হাঁটি পায়ে পায়ে, মানে বুঝতে তো পারবে না। অন্নপ্রাশন ওদের নেই, ওদের মুখে প্রসাদ, আমার মুখে প্রসাদ হয়, অন্নপ্রাশন হয় তো না। ওই ঠাকুর বাড়িতে গিয়ে বা আমার তাই জন্য দেখি যে দিনটা তো খুব স্পেশাল, আর প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তাই ঠিক করেছো ওর কিছু বন্ধু বান্ধব, আমার কিছু বন্ধু বান্ধব, আমরা কোথাও একটু গিয়ে গান বাজনা হবে, একটু খাওয়া দাওয়া করবো, ব্যাস এইটুকুই, তারপর বাড়ি চলে আসবো। একদম সর্টেড। সর্টেড একদম। আচ্ছা, শ্রীময়ের হাতে রান্নাটা শুনলাম না। শ্রীময়ী শেষ করবো, হ্যাঁ। ইজ এ গুড কুক। আমার এখন হয়েছে কি, আমি মাটন খেতে খুব ভালোবাসি, কিন্তু এখন শ্রীময়ীর হাতের মাটন এর কাছাকাছি আমি হয় না, ওই জন্য ওর হাতের মাটনটা আমি সব থেকে বেশি ফেভারিট। খুব ভালো রান্না করে, যে কোনো রান্না, ও শুঁটকি মাছের ঝুরি করে খুব ভালো, কালকে কি রান্না করে খাই, চিংড়ি মাছের মালাইকারি খুব ভালো করে, রাত্রি 11:30টার সময় বলেছি এনে দিয়েছেন। বাহ, ভোগের রান্না ওর হাতে মানে সুপারব হয়। মানে আমার বাড়িতে কালী পুজো হয়, এবং কালী পুজো ছাড়াও যে যে পুজোগুলো হয়, অনেকগুলো পুজোই হয়, রাস পূর্ণিমা হয়, আরও যা পুজোগুলো হয়, সব রান্না ওই রান্না করে। আমি শুধু এইবারের কালী পুজোয় বাধ্য হয়েছিলাম রান্না করতে, তাও ওর মানে অনুরোধে বা ওর ইনস্ট্রাকশনে আমি বাকিটা করেছিলাম, কিন্তু শি ইজ ভেরি নাইস কুক। যাক, শেষ করবো, প্রপোজ করা হয়েছিল কি কখনো? কোনোদিন ফর্মালি প্রপোজ করা হয়নি। তো আজকে একটুখানি ভালোবাসা আমাদের তরফ থেকে আমি একটা গোলাপ ফুল দিই কাঞ্চন দাকে, নিশ্চয়ই দাও। একটু আজকের দিনে দাঁড়িয়ে, এবং 1 বছর পূর্ণ হলো, কি বলবে শ্রীময়ীকে? মনটা খুশি করে দিলে। থ্যাংক ইউ সো মাচ। কি বলবে আজকে? কারণ ও যেভাবে বিশ্লেষণ করে, আজকে শুনি কাঞ্চনদার তরফ থেকে শ্রীময়ীকে বিশ্লেষণ, কিভাবে কি করবে, বলবে ভালোবাসার কথা। কোনটা বলি বলো, তোকে নিয়ে অনেক, ওকে নিয়ে আমি বলতে পারি সুভাষ মুখোপাধ্যায়ের কথায়, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। তাই জন্য ভ্যালেন্টাইন ডে নয়, সব দিবসই প্রেম দিবস হতে পারে। আবার এটাও জয়দার কথা মাথায় রেখে বলতে পারি, পাগলি তোর সঙ্গে কাটাবো, পাগলি তোর সঙ্গে থালাবাটি কাটাবো জীবন, পাগলি তোর সঙ্গে ঝগড়াঝাঁটি কাটাবো জীবন। মানে এটা আমি সংযোগ করলাম, কিন্তু জানি না এটা হয়তো কিভাবে আমি বিশ্লেষণ করবো আমি জানি না। তবে সেদিন চৈত্র মাস তোর চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। একটাই কথা বলবো যে আমি তো সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম সর্বনাশ, আমার চোখের দিকে তাকিয়ে সর্বনাশ দেখেছিলাম, আমার সর্বনাশ। ওই তোমার সর্বনাশ, সর্বনাশ মানে কি বলতো, কোন জায়গায় প্রযোজ্য হলো? না সর্বনাশ কি কারণে, পুরো কবি প্রেমের সর্বনাশ না, সর্বনাশ মানে আমার সবকিছু তোমাকে দান করে যে নাশ করেছো, তুমি যে আমার সমস্ত নেগেটিভিটি হাঁটিয়ে দিয়েছো, সেটার কথা বলছি। আর একটা কথা আমি তোমায় একটাই কথা বলবো, আমি জানি না একটা ফুল হয়তো ম্যাটার করে, একটা কথা হয়তো ম্যাটার করে, কিন্তু একটা ফুল দিয়ে নয়।
আমি তো কথা বলতে পারি না বেশি করে, কিন্তু তুমি আমার সব কাছে সবসময় আছো, সবসময় থাকবে, সবসময় ছিলে। আর না, তুমি আমার পাশে না থাকলেও থাকো, সেটা কি করে থাকো সেটা আমি তোমায় বোঝাতে পারবো না। তবে যদি তুমি সেটা কোনোদিন বুঝো, আমার ভালো লাগে। আই লাভ ইউ মাই ভ্যালেন্টাইন। মাই গড, থ্যাংক ইউ। ও এর থেকে বলি কি বল। আর আমার জীবনের ফুলটা তো খুবই স্পেশাল আমার কাছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ, গোলাপ ফুল ভালো। খুবই ভালোবাসি। আর আমার জীবনের শ্রেষ্ঠ ভ্যালেন্টাইন্স গিফট বলো, শ্রেষ্ঠ অ্যানিভার্সারি গিফট বলো, আমাকে দিয়ে দিয়েছে, যার মূল্য বোধহয় কোনো প্ল্যাটিনামের থেকেও হ্যাঁ, পৃথিবীতে দামি। সে অমূল্য। এক্স্যাক্টলি। তো সেটা হচ্ছে আমাদের কৃষ্ণি। আমি চাই কয়েকদিন পর যে ও বাবাকে গোলাপ ফুল দিয়ে বলুক ইউ আর মাই ভ্যালেন্টাইন। বাবা তো এরকমই হয়। না, মাকেও বলবে ইউ আর মাই ভ্যালেন্টাইন। আর আমিও চাইবো যদি তোমাদের আশীর্বাদ থাকে, দর্শকদের ভালোবাসা থাকে, কোলে নিয়ে পরের কোলে নিয়ে বছর। পরের বছর আমি ওকে নিয়ে একদম। কথা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকে একটা ছোট্ট গান দিয়ে না ভালোবেসে প্রপোজ তো করলো কাঞ্চনা, তুমি না একটা ভালোবেসে একটা গান দিয়ে শেষ করো। দর্শকদের আগে কি বলবে বলে দাও, তারপরে টলিফ্যাক্টসের সমস্ত দর্শককে জানাই, যত যত ভ্যালেন্টাইন্স রয়েছেন, আচ্ছা ভ্যালেন্টাইন্স মানে শুধু প্রেমিক প্রেমিকার নয়, ভালোবাসার সম্পর্ক সবার সাথে হতে পারে, তাদেরকে বলবো যে নিজেদের ভ্যালেন্টাইনদের নিয়ে খুব ভালো সময় কাটান, সুস্থ থাকুন, সুস্থভাবে বাঁচুন, বাঁচার অধিকার সবার আছে। আর আমি বলবো সমস্ত রকমের যত মানে নেগেটিভ থটস সেগুলোকে একদম ফিল্টার করে দিন, যে যাই বলুক না কেন। ওই জন্য একটা গান গাইবো, করলাম, আপনাদেরকেও করলাম। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ, কাঁচা সোনা, কাঞ্চা সোনা। বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এর আগে কি আউদে আসা হয়েছে? দেখো, আমরা হচ্ছে খাদ্যরসিক একটা মানুষ, তো আমাদের সমস্ত খাবার স্পেশালি ইন্ডিয়ান খাবার আমাদের খেতে খুব ভালোবাসে। আরেকটা কথাও ঠিক যে আমার বাড়ির কাছাকাছি হুম। নাকতলার কাছে একটা আওদ আছে, সেখানে আমিও যাই। এবং এই যেটা খাচ্ছি এখন, এটা হলো আওদের গিলৌটি রোল। এটা আওদের স্পেশালিটি। আর হান্ডি বিরিয়ানি, মাটন হান্ডি বিরিয়ানি। এটা যদি না খান তাহলে আপনি বুঝতে পারবেন না ঠিক কী খাচ্ছে। আর এই খাবার টেস্টে দয়া করে নজর দেবেন না, লোভ দেবেন না, এসে একবার টেস্ট করে দেখুন। আর আরেকটা জিনিস আমি বলবো, আমার একটু বেশি সাজসজ্জা ভালো লাগে, এই যে ওদের একটা হেরিটেজ লুক আর অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, খুব খেতে এসে না একটা রাজকীয় ব্যাপার কাজ করে। মোগলাই ফিলিং হবে আপনার। দারুণ। আউধি একটা ওই যে মানে কি বলুন, বাহাদুর শাহ জাফর আপনি একটা ফিল পাবেন। চার পাঁচটা এত সুন্দর ডেকোরেশন, আর মানে মুখে দিলে গলে যায়। এটা ঠিক বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ আউট যে এরকমভাবে আমাদেরকে এখানে মানে ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর টলিফ্যাক্সকে অসংখ্য ধন্যবাদ। ভ্যালেন্টাইন্স ডে এর আগে আমাদের একটা সুন্দর ডিনার হয়ে গেল, আর আমাদের সুন্দর একটা এরকম কিলোটির গিলোটির থ্যাংক ইউ। থ্যাংক ইউ।